এই লেকচারে আমরা কম্পিউটার ফান্ডামেন্টালস সম্পর্কে কিছু আলোচনা করব এবং এই লেকচারের যে কন্টেন্ট যেটা রয়েছে সেটা আমরা একটা বই থেকে নিয়েছি, স্টার্টিং আউট উইথ পাইথন বাই টনি গ্যাডিস। বেসিক্যালি এই লেকচার সিরিজে আমরা পাইথন প্রোগ্রাম শিখতে চাইছি, কিন্তু পাইথন প্রোগ্রাম এটা শেখার আগে আমরা কম্পিউটার ফান্ডামেন্টাল সম্পর্কে কিছু আলোচনা করতে চাইছি। তো আমরা জানি যে আমরা কম্পিউটার ব্যবহার করি বিভিন্নভাবে। কাজের নিরিখে আমরা যদি বলতে চাই তাহলে এক এক ধরনের মানুষ এক এক রকমভাবে কম্পিউটার ব্যবহার করে। যেমন ধরা যাক, আমরা যদি কিছু স্কুল ছাত্রের কথা ভাবি, তাহলে একজন স্কুল ছাত্র অথবা কোনো কলেজ ছাত্র যাই হোক না কেন, তাদের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহারটা কেমনভাবে থাকে না, যেমন ধরা যাক তারা যদি কোনো একটা পার্টিকুলার রিপোর্ট লিখতে চায়, অর্থাৎ রাইটিং পেপারস কিছু লিখতে চাইছে। এটা হতে পারে কোনো একটা পার্টিকুলার এসে লিখতে চাইছে, বা হয়তো কোনো টিচার তাদেরকে কোনো একটা টাস্ক অ্যাসাইন করলো, বললো কোনো একটা পার্টিকুলার প্রজেক্ট লিখতে। তার মানে যেটা হচ্ছে যে কম্পিউটারে সে কিছু টাইপ করবে এবং টাইপ করে সেটা প্রিন্ট আউট করে জমা দেবে। আবার ধরা যাক যদি কোনো টিচার এমন কোনো টাস্ক দেয় যে একটা পার্টিকুলার প্রজেক্ট প্রিপেয়ার করতে, ধরা যাক আমি বললাম যে আর্টিফিশিয়াল স্যাটেলাইট সম্বন্ধে একটা প্রজেক্ট করতে হবে। তার মানে যেটা হচ্ছে যে এই সম্পর্কে তাকে বিভিন্ন আর্টিকেল ইন্টারনেট থেকে সার্চ করতে হবে। তার মানে এই কম্পিউটারে আমরা বিভিন্ন জিনিস সার্চিং করতে পারি, কোনো একটা প্রজেক্ট লিখতে পারি, এমনকি সেন্ডিং ইমেল। অর্থাৎ ধরা যাক কোনো একটা স্কুল ছাত্র কলেজে অ্যাডমিশন নিয়েছে এবং সেই অ্যাডমিশন কমিটিতে সে কোনো একটা পার্টিকুলার ইমেল করতে চাইছে, কোনো একটা বিষয় হয়তো জানাতে চাইছে। তার মানে কি এই কম্পিউটার থেকে সে কোনো একটা ইমেল সেন্ড করতে পারে। এবং আমরা এখন ছাত্রদের সঙ্গে অনলাইনে বিভিন্নভাবে ইন্টারেকশন করি, তাদের ক্লাস নিয়ে থাকি এবং ছাত্ররাও সেই ক্লাসে পার্টিসিপেট করে এবং এই ক্লাসে যদি কোনো হোমওয়ার্ক থাকে সেই হোমওয়ার্কগুলো সাবমিট করে। তাহলে এই প্রত্যেকটা কাজই কিন্তু কম্পিউটারের সাহায্যে করা যায়। এই ধরনের কাজগুলো ছাত্রদের জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু ধরা যাক আমরা যদি ভাবি যে অফিসের লোকেরা কিভাবে কম্পিউটার ব্যবহার করে, তাহলে তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন ধরা যাক কোনো একটা ডাটা অ্যানালিসিসের কাজ হয়, প্রেজেন্টেশন মেকিং হয়। যখন তারা কোনো একটা মিটিংয়ে পার্টিসিপেট করে তখন কি হয় না, তাদেরকে কিছু প্রেজেন্টেশন বানাতে হয় কম্পিউটারে। এবং এমনটাও হতে পারে যে ধরা যাক কোনো একটা পার্টিকুলার কোম্পানি রয়েছে, তাহলে একটা পার্টিকুলার কোম্পানি বিজনেস ট্রানজ্যাকশন করবে। অর্থাৎ যদি কোনো পেমেন্টের বিষয় থাকে, ধরা যাক একটা কোম্পানির অনেকজন এমপ্লয়ি রয়েছে, সেই এমপ্লয়িদের আমরা মাসের শেষে স্যালারি দিতে চাইছি, তাহলে এই যে ট্রানজ্যাকশন যেগুলো হচ্ছে সেগুলোও কিন্তু ভায়া কম্পিউটার হচ্ছে। এবং এই কম্পিউটারের সাহায্যে একটা বিজনেস কোম্পানি তাদের কাস্টমারদের সঙ্গে এবং সেই সঙ্গে তাদের বিভিন্ন এমপ্লয়িদের সঙ্গে কমিউনিকেট করতে পারে। শুধু তাই না, এমন কিছু ফ্যাক্টরি যদি থাকে, সেই ফ্যাক্টরির মধ্যে কি থাকে না, কিছু ম্যানুফ্যাকচারিং প্রসেস থাকে। অর্থাৎ কিছু জিনিস তাদেরকে বানাতে হবে এবং এই যে ম্যানুফ্যাকচারিং প্রসেস যে কন্ট্রোল হবে, এই কন্ট্রোলের জন্য কিন্তু কম্পিউটারের প্রয়োজন হয়। আবার আমরা যদি ভাবি যে আমরা বাড়ির লোকেরা যারা হয়তো কোনো একটা পার্টিকুলার অর্গানাইজেশনে কাজ করছে না বা তারা ছাত্র নয়, তাদের জন্য কিন্তু কম্পিউটারের অনেক রকমের ব্যবহার রয়েছে। যেমন ধরা যাক আমরা ইলেকট্রিক বিল পে করব, অথবা অনলাইনে কিছু শপিং করব, কিংবা হয়তো আমাদের বাড়ির আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে কোনো একটা বিষয়ে কমিউনিকেট করব, অথবা আমাদের অবসর সময়ে আমরা যদি কোনো গেম খেলতে চাই, তাহলে এই সব কিছুই কিন্তু কম্পিউটারের সাহায্যে করা যায়। কিন্তু এক্ষেত্রে ভুলে গেলে চলবে না যে আমরা যে অর্থে কম্পিউটার ব্যবহার, এই শব্দটা ব্যবহার করতে চাইছি,
হয়তো মনে হতে পারে যে কম্পিউটার মানে যে শুধুমাত্র একটা ডেস্কটপ কম্পিউটার, যেগুলো আমরা কোনো একটা অফিসে বা কোনো একটা কলেজে দেখে থাকি। আমরা এখানে কম্পিউটার বলতে শুধুমাত্র ডেস্কটপ কম্পিউটারে সীমাবদ্ধ থাকছি না। কম্পিউটার বলতে আমরা ল্যাপটপও বুঝছি, ইভেন আমরা এখনকার দিনে যে স্মার্টফোন ব্যবহার করছি, আমি আশা করছি হয়তো আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীর কাছেই এই স্মার্টফোন অ্যাভেলেবেল। এই স্মার্টফোনটাও কিন্তু এক ধরনের কম্পিউটার। সুতরাং আমরা একটু আগেই এই কম্পিউটারের ব্যবহার সম্পর্কে যে আলোচনাটা করলাম, এই সব কিছুই কিন্তু স্মার্টফোনের সাহায্যে করা যায়। তার কারণটা স্মার্টফোনও কিন্তু বেসিক্যালি একটা কম্পিউটার। আবার আমরা অনেক সময় দেখেছি যে আমরা কিছু কিছু গাড়িতে সামনের দিকে একটা ডিভাইস থাকে, এটাকে আমরা নেভিগেশন সিস্টেম বলে থাকি। এখানে শুধু নেভিগেশনই নয়, এছাড়াও আরও অনেক অপারেশন এই ডিসপ্লেটার সাহায্যে করা যায়। এটাও কিন্তু এক ধরনের কম্পিউটারের উদাহরণ। শুধু তাই না, আমরা যদি কোনো একটা রিসার্চ ল্যাবরেটরি যদি ভিজিট করি, সেখানে আমরা দেখতে পাবো যে বিভিন্ন যন্ত্রের সঙ্গে ফিট করা কিছু কিছু ডিসপ্লে ডিভাইস রয়েছে, সেগুলো কিন্তু বেসিক্যালি কম্পিউটার। তার মানে যেটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় এই কম্পিউটারের যে ব্যবহার, এটা হচ্ছে লিমিটলেস, অর্থাৎ প্রচুর ব্যবহার রয়েছে। এবং এই যে কম্পিউটার যে বিভিন্ন রকমের টাস্ক করছে, আমরা অনেক টাস্কের কথা আলোচনা করলাম। এই টাস্কগুলো একটা কম্পিউটার কেন করতে পারে? বিকজ দে ক্যান বি প্রোগ্রামড। এই যে কথাটা আমি ইউজ করলাম যে বিকজ দে ক্যান বি প্রোগ্রামড, এটার মানে হচ্ছে যে কম্পিউটার্স আর নট ডিজাইন টু ডু জাস্ট ওয়ান জব, বাট টু ডু এনি জব দ্যাট দেয়ার প্রোগ্রামস টেল দেম টু ডু। তার মানেটা হচ্ছে আমি কম্পিউটারকে যেমন যেমনভাবে ইনস্ট্রাকশন দেব, ইনস্ট্রাকশনটা দেবো কীভাবে না, থ্রু প্রোগ্রাম। তাহলে প্রোগ্রাম হচ্ছে এমন একটা জিনিস যার সাহায্যে আমরা কম্পিউটারকে কিছু ইনস্ট্রাকশন দিই এবং কম্পিউটার সেই ইনস্ট্রাকশনটা ফলো করে কিছু একটা টাস্ক পারফর্ম করে। তাহলে আমরা যদি প্রোগ্রামকে ডিফাইন করতে চাই, তাহলে আমরা বলবো যে এ প্রোগ্রাম ইজ এ সেট অফ ইনস্ট্রাকশনস দ্যাট এ কম্পিউটার ফলোজ টু পারফর্ম এ টাস্ক। একটা পার্টিকুলার টাস্ক পারফর্ম করার জন্য কম্পিউটারকে যে বিশেষ সেট অফ ইনস্ট্রাকশন দিতে হয়, সেটাই হচ্ছে একটা প্রোগ্রাম। আমরা একটা ফিগার দেখাবো, যে ফিগার হচ্ছে যে দুটো কমনলি ইউজ প্রোগ্রামের উদাহরণ। একটা হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড এবং অপরটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। আমি একটু আগে আলোচনা করছিলাম যে আমরা ছাত্রদের অনেক সময় বলি যে তোমরা কোনো একটা পার্টিকুলার টপিকের ওপরে কম্পিউটার একটা এসে লিখো, অথবা কোনো একটা পার্টিকুলার বিষয়ের ওপরে প্রজেক্ট টাইপের বানাও। এই দুটোর ক্ষেত্রে দুটো প্রোগ্রামের খুব প্রয়োজন হয়। আমি যদি খুব সিম্পলি যদি বলি যে তোমরা একটা এসে লিখে নিয়ে এসো, বা কোনো একটা কোশ্চেনের একটা পার্টিকুলার আনসার কম্পিউটারে টাইপ করে নিয়ে এসো, তার জন্য যে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটাকে আমি প্রোগ্রাম হিসেবে বলতে চাইছি, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এটা খুব কমনলি ইউজড হয়। যখন তোমরা খুব ভালোভাবে কম্পিউটার শিখে যাবে, তখন এই মাইক্রোসফট ওয়ার্ডের যে ব্যবহার, সেই ব্যবহার এবং তার যে প্রয়োজনীয়তা, সেটা আরও ভালো করে বুঝতে পারবে। তো খুব সহজভাবে যদি বলা যায় যে কোনো একটা এসে রাইটিংয়ের ক্ষেত্রে ছাত্রদের জন্য মাইক্রোসফট ওয়ার্ড এই নামের একটা প্রোগ্রাম প্রয়োজন হয়। আর আমি যদি বলি যে তোমরা একটা যে কোনো একটা বিষয়ের উপরে, ধরা যাক আমি যদি বলি যে অপটিক্যাল ফাইবারের উপরে তোমরা একটা প্রজেক্ট বানিয়ে নিয়ে এসো, তাহলে প্রজেক্ট বানাতে গেলে কিছু ছবি দরকার, সেই ছবির ডেসক্রিপশান দরকার, কিভাবে এটা হচ্ছে, এবং প্রজেক্টটাকে তুমি কতগুলো ভাগে হয়তো ভাগ করলে, যে ইন্ট্রোডাকশান সম্বন্ধে হয়তো কিছু লিখলে, লেজারের ফান্ডামেন্টাল সম্বন্ধে কিছু লিখলে, লেজারের ব্যবহার সম্বন্ধে কিছু লিখলে, এবং কনক্লুশন কিছু লিখলে। তাহলে এই যে সমস্ত কিছু জিনিস ছবি সহ একটা পার্টিকুলার প্রোগ্রাম ইউজ করে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, যেটার নাম হচ্ছে পাওয়ার পয়েন্ট। তাহলে মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই দুটো হচ্ছে কমনলি ইউজড প্রোগ্রাম, যেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমি এদের দুটো ছবি দেখালাম। আমি যে বইটা থেকে
এই লেকচারটা আলোচনা করছি। এই বইতে এই দুটো ছবি দেওয়া রয়েছে। এই যে প্রথম ছবি যেটা, এই ছবিটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটা স্ক্রিনশট। আমরা যদি কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড যদি খুলি, তাহলে এটা দেখতে ঠিক এই রকমের লাগে। এই যে এখানে যে পোর্শন যেটা রয়েছে, এখানে আমি কিছু টাইপ করতে পারি, এবং এই আমি যে টাইপ যেটা করছি, এই টাইপটা আমার প্রয়োজন অনুসারে আমি বিভিন্নভাবে এটাকে এডিট করতে পারি। যেমন ধরা যাক, এই যে হোয়াট ইজ এ কম্পিউটার প্রোগ্রাম লেখা রয়েছে, এটা মোটা হরফে বা বোল্ড হরফে লেখা রয়েছে। এটাকে আমি বোল্ড করতে পারি। এবার আমি যদি মনে করি যে এটা আমি বোল্ড করব না, সেটাকে আনবোল্ড আমি করতে পারি। আমি এটার যে সাইজ যেটা রয়েছে, দেখা যাচ্ছে যে আমি মেন টেক্সটের থেকে যে টেক্সটের যে হেডিং যেটা রয়েছে তার সাইজ হচ্ছে একটুখানি বড়। তার মানে কি, আমি এই যে আমার লেখার যে সাইজ যেটা, এই সাইজটা আমি কিন্তু বড় ছোট করতে পারি। তার মানে আমার এই লেখাটাকে আমি নিজের প্রয়োজন অনুসারে বিভিন্নভাবে এডিট করতে পারি। এডিট করতে পারি এই কারণেই, বিকজ ইট ইজ এ প্রোগ্রাম। প্রোগ্রাম মানেই তাই এখানে এমন কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এডিট করা মানে হচ্ছে যে আমি কম্পিউটারকে আমার প্রয়োজন অনুসারে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, এবং সেই ইনস্ট্রাকশনটা কম্পিউটার ফলো করে আমার নিজের মতন করে আমি ঠিক যেমনভাবে আমার লেখাটাকে উপস্থাপনা করতে চাইছি, সেইভাবে এই লেখাটাকে মডিফিকেশন করে। এটাই হচ্ছে প্রোগ্রামের ব্যবহার। আবার পাশের যে ছবি যেটা দেখা যাচ্ছে, এই ছবি যেটা হলো সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টের উদাহরণ। আমি একটু আগেই বলছিলাম যে আমি যদি কোনো একটা প্রজেক্ট প্রেজেন্টেশন করতে চাই, তাহলে কি প্রয়োজন হবে, আমার কিছু ইমেজের প্রয়োজন হবে। ধরা যাক এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটাকে আমি নিজের প্রয়োজন মতো কিন্তু আমি ছোট বড় করতে পারি। আমি ইমেজটার জন্য আমি যদি মনে করি একটা হোয়াইট বর্ডার, যেমন এখানে একটা হোয়াইট বর্ডার রয়েছে, হোয়াইট বর্ডার আমি দিতে পারি। আমি নিচে এই ফিগার যেটা আছে, সেই ফিগারের একটা পার্টিকুলার নাম দিতে পারি, যে ফিগারের নাম হচ্ছে এত, এবং সেই লেখাটাকে আমার প্রয়োজন অনুসারে আমি বিভিন্ন কালারে করতে পারি। তার মানে হচ্ছে যে কোনো একটা প্রজেক্ট প্রেজেন্টেশন করার জন্য এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এটা হচ্ছে একটা প্রোগ্রাম। তাহলে আশা করি এই প্রোগ্রাম ব্যাপারটা সম্বন্ধে আমি তোমাদের বোঝাতে পেরেছি। প্রোগ্রামকে অনেক সময় কমনলি রেফার করা হয় সফটওয়্যার নামে। এই সফটওয়্যার কথাটা আমি আশা করছি যে আমাদের ছাত্রছাত্রীরা অনেকেই শুনে থাকবে। তো এই যে সফটওয়্যার যেটা হলো, এই সফটওয়্যার কিন্তু বেসিক্যালি এক ধরনের প্রোগ্রাম। একটা কম্পিউটার চালাতে গেলে সফটওয়্যার কিন্তু এসেনশিয়াল। তার কারণটা হচ্ছে যে একটা কম্পিউটার যে সমস্ত কাজ করে, যেগুলোর বর্ণনা আমরা এই লেকচারের শুরুতেই দিয়েছি, এই সমস্ত টাস্কগুলো পারফর্ম করার জন্য সফটওয়্যারের প্রয়োজন আছে। উইদাউট সফটওয়্যার কিন্তু এই টাস্কগুলো আমরা কোনোভাবেই পারফর্ম করতে পারবো না। এবং এই যে সফটওয়্যার কারা ডিজাইন করে, যারা ডিজাইন করে তাদেরকে বলা হয় সফটওয়্যার ডেভেলপার্স বা প্রোগ্রামার্স। এ প্রোগ্রামার অর সফটওয়্যার ডেভেলপার ইজ এ পার্সন উইথ দ্য ট্রেনিং অ্যান্ড স্কিলস নেসেসারি টু ডিজাইন, ক্রিয়েট অ্যান্ড টেস্ট কম্পিউটার প্রোগ্রামস। তাহলে এদের কাজ যেটা হলো সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম ডেভেলপ করা এবং নিজের মতন করে সেগুলোকে মডিফাই করা। কম্পিউটার প্রোগ্রামিং ইজ অ্যান এক্সাইটিং অ্যান্ড রিওয়ার্ডিং ক্যারিয়ার। হ্যাঁ, সত্যি কম্পিউটার প্রোগ্রামিং আমরা জানি যে এটা সত্যি, এটা হচ্ছে একটা রিওয়ার্ডিং ক্যারিয়ার শুধু নয়, এটা হচ্ছে এক্সাইটিং ক্যারিয়ার। তার কারণটা হচ্ছে যে এখানে এক ধরনের ক্রিয়েটিভিটি আছে। তার কারণ আমি অলরেডি বলেছি যে সফটওয়্যার ছাড়া কম্পিউটার চালানো কিন্তু যাবে না, এবং বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে। আমাদের যা কিছু প্রয়োজন, কম্পিউটার ছাড়া আমাদের যে দৈনন্দিন জীবন চালানো সত্যি খুবই কঠিন। তো এই যে বিভিন্ন ধরনের টাস্ক রয়েছে, এই টাস্কগুলো করার জন্য আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যারের প্রয়োজন। তাই এই কারণে আমি বললাম যে এই যে প্রোগ্রামারদের যে কাজ বা সফটওয়্যার ডেভেলপারদের যে কাজ, সেটা কিন্তু সত্যি এক্সাইটিং। তাহলে আমরা আশা করছি যে আমরা কম্পিউটারের প্রোগ্রাম এবং সফটওয়্যার সম্বন্ধে ছাত্রদেরকে একটু ধারণা দিতে পেরেছি। তো মূলত আমরা এই লেকচারে কিন্তু পাইথন প্রোগ্রাম শিখতে চাইছি, কিন্তু সরাসরি প্রোগ্রাম শেখার আগে আমাদের কম্পিউটার ফান্ডামেন্টালসটা জানতে হবে। তো এই যে আমি বললাম যে প্রোগ্রাম কি, আমি অলরেডি আগেই বলেছি সফটওয়্যার সম্বন্ধে আমরা জানলাম। তো প্রোগ্রামিং কিন্তু বিভিন্ন ধরনের হয়, এবং আমরা কমন একটা ওয়ার্ড ইউজ করি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে।
তার মধ্যে পাইথন হচ্ছে এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি আছে এগুলো সম্বন্ধে আমরা পরবর্তী একটা লেকচারে আরও ডিটেলসে আলোচনা করব। তো পাইথন হচ্ছে যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে খুব সহজেই আমরা শিখে নিতে পারি এবং এটা হচ্ছে খুব পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ। এবং যারা সফটওয়্যার ডেভেলপার আছে, আমরা একটু আগে সফটওয়্যার ডেভেলপার কাদেরকে বলে আলোচনা করলাম। তো এই সফটওয়্যার ডেভেলপারদের কাছে পাইথন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। এবং এটা জানা যায় যে যেমন আমরা গুগল, এই সফটওয়্যারের সঙ্গে আমরা কিন্তু পরিচিত। আমরা জানি যে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, অর্থাৎ গুগলের সাহায্যে আমরা কোনো একটা বিষয়, কোনো একটা আর্টিকেল আমরা আমাদের স্মার্টফোনে হোক বা কম্পিউটারে হোক আমরা সার্চ করতে পারি। আবার ইউটিউব হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমরা জানি যে ইউটিউবে আমরা বিভিন্ন ধরনের ভিডিও আমরা দেখতে পাই। এটা হতে পারে মিউজিক ভিডিও, এডুকেশনাল ভিডিও এবং এনি টাইপ অফ যে কোনো ধরনের ভিডিও ইউটিউবে দেখা যায়। তো এই যে গুগল, ইউটিউব বা নাসার বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এবং বিভিন্ন ধরনের গেম কোম্পানিদের কাছে এই পাইথন প্রোগ্রাম হচ্ছে একটা পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই প্রোগ্রামের দ্বারা বিভিন্ন ধরনের ইউজফুল সফটওয়্যার তৈরি করা যায়। তো এইবারে আমরা পাইথন প্রোগ্রাম ব্যাপারটা কি সে সম্বন্ধে একটু জানলাম। এবার আমরা যেটা আলোচনা করব বেসিক্যালি যে কম্পিউটার ফান্ডামেন্টাল সম্বন্ধে। আমরা কম্পিউটার ব্যাপারটা কি একটু আগে আলোচনা করলাম। কম্পিউটার মানে কিন্তু যে সেটা শুধুমাত্র আমাদের যেটা কোনো একটা পার্টিকুলার অর্গানাইজেশন হোক বা কলেজে হোক যে ডেস্কটপ কম্পিউটার বলছে সেটা কিন্তু নয়। স্মার্টফোনও কিন্তু একটা কম্পিউটার। তো এই কম্পিউটারে কি থাকে বা কিভাবে একটা কম্পিউটার আমরা ডেভেলপ করি সেইগুলো আমাদেরকে জানতে হবে। তো আমরা মূলত এই কম্পিউটারের যে পার্টস যেগুলো রয়েছে বা কম্পিউটার ব্যাপারটা যেটা রয়েছে, এই ব্যাপারটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিই। যেমন কি হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, এই দুটো ওয়ার্ড খুব কমন। আমরা কিন্তু অনেকেই এই হার্ডওয়্যার এবং এই সফটওয়্যার এই দুটো ওয়ার্ডের সঙ্গে আমরা পরিচিত। তো দ্য ফিজিক্যাল ডিভাইস অফ হুইচ এ কম্পিউটার ইজ মেড আর রেফার টু অ্যাজ দ্য কম্পিউটারস হার্ডওয়্যার। আমি যদি একটা সেন্টেন্সে যদি বলতে চাই যে হার্ডওয়্যার ব্যাপারটা কি, তাহলে আমরা বলবো এই যে কম্পিউটার ডিভাইস যেটা রয়েছে, আমাদের স্মার্টফোন হোক, ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক, এই যে যান্ত্রিক যে ব্যাপারটা একটা কম্পিউটারের সঙ্গে জুড়ে রয়েছে, এই যান্ত্রিক ব্যাপারটা বা একটা কম্পিউটারের যে কম্পোনেন্ট যেটা রয়েছে, এই যান্ত্রিক যে যে ডিভাইস যেটা, এই যন্ত্রের যে বিভিন্ন পার্ট, বিভিন্ন কম্পোনেন্ট, এই ব্যাপারগুলোকে আমরা বলছি হার্ডওয়্যার। The programs that run on a computer are referred to as software. কিন্তু কম্পিউটার একটা যন্ত্র তৈরি করলেও আমরা কম্পিউটারের যে ব্যবহার সম্বন্ধে যে বিশদ বর্ণনা করেছি, সেই ব্যবহারগুলো কিন্তু করা যাবে না যতক্ষণ না আমরা একটা কম্পিউটারে একটা পার্টিকুলার সেট অফ ইনস্ট্রাকশন দিচ্ছি। বেসিক্যালি আমরা কোনো একটা প্রোগ্রাম করছি। তাহলে এই যে আমরা যখন কোনো একটা প্রোগ্রাম ডেভেলপ করলাম একটা কম্পিউটারকে আমাদের নিজের প্রয়োজন মতো চালনা করার জন্য, সেই প্রোগ্রামগুলোকে আমরা বলছি সফটওয়্যার। তাহলে দুটো পার্ট থাকছে, একটা হচ্ছে হার্ডওয়্যার যেটা হচ্ছে কম্পিউটারের যে যান্ত্রিক ব্যাপারটা, আর আরেকটা হচ্ছে সফটওয়্যার, অর্থাৎ একটা কম্পিউটারকে চালানোর জন্য যে ইনস্ট্রাকশন দরকার, যে প্রোগ্রাম দরকার, তার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে সফটওয়্যারের। এইবারে হার্ডওয়্যার ব্যাপারটা কি? দ্য টার্ম হার্ডওয়্যার রেফার্স টু অল দ্য ফিজিক্যাল ডিভাইসেস অর কম্পোনেন্টস অফ হুইচ এ কম্পিউটার ইজ মেড। তার মানে যতগুলো কম্পোনেন্ট দিয়ে আমরা একটা পার্টিকুলার কম্পিউটার বানাচ্ছি, সেই কম্পোনেন্টগুলোকে আমরা বলে থাকছি যে হার্ডওয়্যার। এবং এখানে বলা প্রয়োজন যে কম্পিউটার যদিও এটা একটা আপাতভাবে আমাদেরকে একটা সিঙ্গেল ডিভাইস মনে হচ্ছে, ধরা যাক একটা স্মার্টফোন দেখে মনে হবে এটা একটা পার্টিকুলার সিঙ্গেল ডিভাইস, কিন্তু বেসিক্যালি এটা কিন্তু সিঙ্গেল ডিভাইস না। এটা হচ্ছে একটা সিস্টেম অফ ডিভাইসেস দ্যাট অল ওয়ার্ক টুগেদার। অনেকগুলো ছোট ছোট সিস্টেম নিয়ে এই একটা পার্টিকুলার কম্পিউটার বা স্মার্টফোন তৈরি করা হয়। এবং দেখা যায় যে আমরা অনেক সময় অর্কেস্ট্রা নাম শুনেছি। অর্কেস্ট্রা মানে কি? এটা হচ্ছে একটা সেট অফ ডিফারেন্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। আমরা জানি যে কোনো একটা পার্টিকুলার মিউজিক যখন কম্পোজ করা হয়, সেখানে কিন্তু অনেকগুলো ডিফারেন্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস থাকে। একটাই গান,
একটা গান বাজানোর সময়ও আমরা দেখে থাকি যে একটা সিম্ফনি অফ অর্কেস্ট্রা থাকে, অনেক ধরনের বাদ্যযন্ত্র মিলে একটা গান তৈরি করা হয়। ঠিক একইভাবে আমরা বলতে পারি যে অনেক ছোট ছোট ডিভাইস মিলে একটা পার্টিকুলার কম্পিউটার তৈরি করা হয়, এবং এই প্রত্যেকটা ডিভাইস নিজের নিজের মতন করে কাজ করে, যাতে করে একটা কম্পিউটারকে মাল্টিটাস্কিং ডিভাইস হিসেবে তৈরি করা যায়। মাল্টিটাস্কিং মানে অনেক ধরনের টাস্ক কম্পিউটার করতে পারে। তার মানে কম্পিউটার হচ্ছে অনেক ছোট ছোট সিঙ্গেল ডিভাইসের সমষ্টি। তো আমরা যখন কোনো একটা কম্পিউটার পারচেস করি, ধরা যাক আমরা কোনো একটা অনলাইন ওয়েবসাইট থেকে, ফ্লিপকার্ট বা আমাজন থেকে আইদার আমি একটা কম্পিউটার কিনতে চাইছি বা স্মার্টফোন কিনতে চাইছি, তখন কিন্তু অনেক কিছু স্পেসিফিকেশান থাকে। যেমন আমরা এখন কম্পিউটার থেকে স্মার্টফোন বেশি ব্যবহার করি। তো এই স্মার্টফোনের আমরা যখন পারচেস করব, আমরা যদি তার ডেসক্রিপশান যদি দেখি, তাহলে দেখব যে সেখানে সেই স্মার্টফোনটার কত মেমোরি আছে, সেই স্মার্টফোনটার প্রসেসর কী আছে, সেই স্মার্টফোনটার র্যাম কত, তার ডিসপ্লে প্রপার্টি কী রকমের আছে। তাহলে এই সমস্ত রকমের বিবরণ কিন্তু দেওয়া থাকে। আমরা যারা স্মার্টফোন কিনতে চাই এবং যাদের একটু ধারণা রয়েছে এই স্মার্টফোন সম্বন্ধে, তারা কিন্তু এই সমস্ত বিবরণ দেখার পরই সেই স্মার্টফোনটা কিনতে চায়। তো এই যে আমি যে টার্মগুলো ইউজ করলাম, যে প্রসেসর, মেমোরি, হ্যাঁ, ডিস্ক ড্রাইভ, ভিডিও ডিসপ্লে, গ্রাফিক্স কার্ড, এই জিনিসগুলো হচ্ছে একটা কম্পিউটার অথবা স্মার্টফোনের বিভিন্ন ধরনের হার্ডওয়্যার কম্পোনেন্ট। তো বেসিক্যালি একটা কম্পিউটারকে কতগুলো মেজর কম্পোনেন্টসে ভাগ করানো হয়। যদিও অনেক অনেক ধরনের কম্পোনেন্ট মিলে কম্পিউটারটা তৈরি, কিন্তু বেসিক্যালি আমরা কয়েকটা মেজর কম্পোনেন্টে এই কম্পিউটারকে ভাগ করে নিই। তার মধ্যে হচ্ছে প্রথমটা হচ্ছে দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। আরেকটা কি হচ্ছে মেইন মেমোরি, সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসেস, ইনপুট ডিভাইসেস, আউটপুট ডিভাইসেস। এইগুলো হচ্ছে যে মেজর কম্পোনেন্টস অফ এ কম্পিউটার। এইবার এই যে কম্পোনেন্টস যেগুলো আমরা বললাম, এই কম্পোনেন্টগুলো সম্বন্ধে আমরা আরেকটু ভালো করে জেনে নিই। যেমন এখানে একটা ফিগার আমরা এখানে দেখাচ্ছি। যেমন এই লেফট সাইডে যে ফিগার যেগুলো রয়েছে, সেগুলোর আমরা নাম দিচ্ছি ইনপুট ডিভাইসেস। তাহলে এই ইনপুট ডিভাইসেসে অনেকগুলো পার্ট রয়েছে, যদিও আমরা বিশদভাবে এগুলো সম্বন্ধে আমি আলোচনা করব, কিন্তু নামগুলো কয়েকটা পরিচিত নাম বলা যেতে পারে। যেমন কি কিবোর্ড আছে, এখানে একটা মাউসের ছবি রয়েছে, এখানে একটা ক্যামেরার ছবি রয়েছে, এখানে একটা ক্যামেরার ছবি রয়েছে। তাহলে এই যে জিনিস যেগুলো রয়েছে, এগুলো হচ্ছে কি না ইনপুট ডিভাইস। আর এইখানে অর্থাৎ যে শেডেড যে পোর্শন যেটা রয়েছে, এই শেডেড পোর্শনটাকে বেসিক্যালি আমরা দুটো ভাগে ভাগ করেছি। যে একটা হচ্ছে যে মাইক্রো প্রসেসর, এটা হচ্ছে মাইক্রো প্রসেসরের ছবি, যেটা হচ্ছে কম্পিউটারের যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তার মধ্যে থাকে। এর মধ্যে যে একটা ছবি দেখানো হয়েছে, এটা হচ্ছে র্যামের ছবি, এটাও সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের একটা পার্ট। এবং এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সঙ্গে কমিউনিকেট করে এমন দুটো ডিভাইস হলো স্টোরেজ ডিভাইসেস। এই একটা হচ্ছে স্টোরেজ ডিভাইসেস এবং এটা একটা স্টোরেজ ডিভাইসেসের উদাহরণ। আবার এখানে আউটপুট ডিভাইস দেওয়া রয়েছে। আউটপুট ডিভাইস মানে এখানে যেমন আমরা মনিটর দেখতে পাচ্ছি, এখানে প্রিন্টার দেখতে পাচ্ছি এবং এখানে কিছু স্পিকার দেখতে পাচ্ছি। তাহলে এইগুলো হচ্ছে একটা কম্পিউটারের মেন পার্ট, অর্থাৎ এখানে কিছু ইনপুট ডিভাইস রয়েছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট একটা রয়েছে যার মধ্যে মাইক্রো প্রসেসর, র্যাম, স্টোরেজ ডিভাইসেস এগুলো রয়েছে, এবং আউটপুটের মধ্যে যেমন প্রিন্টার রয়েছে, মনিটর রয়েছে, স্পিকার রয়েছে, এই পার্টগুলো রয়েছে। এবার আমরা এগুলোকে একটু বিশদভাবে একটু আলোচনা করে নিই। সিপিইউ, আমি এই টার্মটা আগেই বললাম, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো আমরা এটাও আলোচনা করেছি যে একটা কম্পিউটার হচ্ছে মাল্টিটাস্কিং ডিভাইস, অনেক কিছু টাস্ক সে করতে পারে। তো কম্পিউটার টাস্ক করে কিভাবে? কম্পিউটার টাস্ক কিভাবে করে না, আমরা তাকে কিছু ইনস্ট্রাকশন দিই বা প্রোগ্রাম দিই, এবং সেই প্রোগ্রামগুলোকে একটা কম্পিউটার এক্সিকিউট করে, অর্থাৎ রান করে। কিন্তু করছে কিভাবে? এটা কার কাজ?
Central Processing Unit CPU is a part of a computer that actually runs programs. মানে আমরা কম্পিউটারকে যে সেট অফ ইনস্ট্রাকশন দিচ্ছি, এই সিপিইউর কাজ হচ্ছে সেই প্রোগ্রামগুলোকে রান করানো। The CPU is the most important component in a computer because without it the computer could not run software. তার মানে কম্পিউটারের কাজটাই তো হচ্ছে যে মাল্টিটাস্কিং করা, অনেক ধরনের অ্যাপ্লিকেশন করা। কিন্তু অ্যাপ্লিকেশন সে করবে কিভাবে? অ্যাপ্লিকেশন করতে গেলে সফটওয়্যার প্রয়োজন এবং সেই সফটওয়্যারটাকে রান করানো প্রয়োজন। সিপিইউ হচ্ছে এমন একটা পার্ট কম্পিউটারের যারা এই আমাদের যে সেট অফ ইনস্ট্রাকশন যেটা আছে বা আমাদের যে প্রোগ্রাম যেটা আছে সেই প্রোগ্রামটাকে সে এক্সিকিউট করে। তার মানে যদি সে এক্সিকিউট করতে না পারে বা সেই কোনো একটা প্রোগ্রাম যদি রান যদি না হয়, তাহলে কিন্তু কোনো সফটওয়্যার আমরা চালাতে পারবো না। মানে বেসিক্যালি কম্পিউটার কোনোভাবেই কোনো একটা টাস্ক পারফর্ম করতে পারবে না। ইন দ্য আর্লিয়েস্ট কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার প্রথম যখন বানানো হয় তখন কিন্তু এই যে সিপিইউ যেটা আমরা দেখালাম, এই সিপিইউর সাইজ কিন্তু অনেক বড় ছিল এবং এগুলো বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট বা মেকানিক্যাল কম্পোনেন্ট দিয়ে তৈরি হতো। যেমন কি ভ্যাকুয়াম টিউব, আমরা কিন্তু ভ্যাকুয়াম টিউব সম্বন্ধে আমরা ইলেকট্রনিক্সে পড়েছি এবং বিভিন্ন ধরনের সুইচ সম্বন্ধে পড়েছি। তো এই ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল কম্পোনেন্ট দিয়ে কিন্তু তখনকার দিনের সিপিইউ তৈরি হতো। আমরা একটা ছবি দেখে নিই, যে ছবিটা আমরা দেখাবো সেটা হচ্ছে এনিয়াক কম্পিউটারের উদাহরণ। দ্য এনিয়াক যেটা পৃথিবীর ফার্স্ট প্রোগ্রামেবল ইলেকট্রনিক কম্পিউটার ছিল, এটা 1945-এ তৈরি করা হয়েছিল এবং ইউএস আর্মির আর্টিলারি ব্যালিস্টিক পারপাসে এই এনিয়াক কম্পিউটারের ব্যবহার করা হতো। এবং এটার সাইজটা আমরা একটু জেনে নিই, যে ছবিটা আমরা দেখাবো এই সাইজটা ছিল 8 ফুট টল, অর্থাৎ 8 ফুট লম্বা এবং 100 ফিট লং। 8 ফুট হাইট ছিল, 100 ফিট লং ছিল অ্যান্ড ওয়েজড 30 টন এটার ওজন ছিল। এবারে এটার ছবিটা আমরা একটু দেখে নিই। এই ছিল তার ছবি। এখানে দুজন ল্যাব টেকনিশিয়ান দাঁড়িয়ে রয়েছে এবং এই যে বিভিন্ন পার্ট, এটা ছিল কম্পিউটারের বিভিন্ন পার্ট। হাইট মোটামুটি অফ দি অর্ডার অফ 8 ফিট এবং লং যেটা ছিল সেটা অলরেডি আমরা জানলাম যে 100 ফিট লং ছিল এবং 30 টন এটার ওজন ছিল। এটা ছিল একদম প্রথমে যে এনিয়াক কম্পিউটার তৈরি করা হয়েছিল তার সাইজ। তাহলে দেখলেই বোঝা যাচ্ছে যে সেই সময়ের কম্পিউটারের সাইজ কিন্তু ছিল অনেক বড়। কিন্তু এখনকার দিনের যে সিপিইউ যেগুলো তৈরি করা হয় সেগুলো খুব ছোট ছোট চিপ দিয়ে বানানো হয় এবং এগুলোকে আমরা খুব কমন একটা টার্ম ইউজ করি সিপিইউটার জন্য, সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর। এই কথাটাও কিন্তু আমরা শিখেছি এবং আমরা যখন ইলেকট্রনিক্স যখন পড়ব তখন এই মাইক্রো প্রসেসর সম্বন্ধে আমরা আরও ডিটেলস জানব। তো এখন মডার্ন যে মাইক্রো প্রসেসর যেগুলো আছে সেই মাইক্রো প্রসেসরের সাইজ কিন্তু বড়। আমরা যত আমাদের দিন যত এগিয়ে এগিয়ে যাচ্ছে, আমাদের এই যে মাইক্রো প্রসেসরের যে সাইজ যেটা, এই সাইজটাও কিন্তু ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ সাইজের মিনিয়েচারাইজেশন হচ্ছে। এবং আমরা অবশ্যই জানি যে ইলেকট্রনিক্সে মুরস ল আমরা পড়েছি এবং সেখানে আমরা জেনেছি যে যত দিন যাবে এই ট্রানজিস্টরের সাইজ কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাবে এবং এই ছোট হওয়ার জন্যই বেসিক্যালি আমরা কম্পিউটারের যে সাইজ সেই সাইজটাকে এখনকার দিনে অনেক কমাতে পেরেছি। আমরা লেকচারের শুরুতেই বলেছিলাম যে আমরা এখনকার দিনে যে স্মার্টফোন ব্যবহার করি সেটাও কিন্তু একটা কম্পিউটার এবং স্মার্টফোনের সাইজটা নিশ্চয়ই আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ তার থেকে অনেকটাই ছোট। এবং এগুলোর কারণ কিন্তু একটাই, যেটা হচ্ছে যে ডে বাই ডে এই ট্রানজিস্টরের সাইজ অনেক ছোট হয়ে যাচ্ছে, মাইক্রো প্রসেসর বা চিপ যেগুলোকে আমরা বলি সেগুলোর সাইজ ছোট হয়ে যাচ্ছে এবং একটা মিনিয়েচারাইজেশন হচ্ছে ডিভাইসের। এর জন্যই কিন্তু আমরা এই সাইজটা অনেক ছোট করতে পেরেছি। এবং আমরা যেমন একটা এখন যদি এখনকার দিনে যদি একটা মাইক্রো প্রসেসর দেখি, এটা হচ্ছে এখনকার দিনের একটা মাইক্রো প্রসেসর যেটা হাত দিয়ে একজন টেকনিশিয়ান ধরে রেখেছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই মাইক্রো প্রসেসরের সাইজটা ঠিক কেমনভাবে ছোট হয়ে আসছে। আমরা একটু আগে একটা ছবি দেখেছিলাম যেটা 1945-এর একটা কম্পিউটার, তার সাইজ তো আমরা বলেইছি এবং এটা হচ্ছে এখনকার দিনের কম্পিউটারের
মাইক্রো প্রসেসরের একটা ছবি, এবং কম্পিউটারের সাইজটাকে আমরা স্মার্টফোনে তো বললাম, স্মার্টফোনের যে একটা সাইজ সেটা হচ্ছে একটা টিপিক্যাল সাইজ অফ দ্য কম্পিউটার। এবার আমরা চলে আসছি যে মেমারি, মেমারি কাকে বলে। তো মেমারিকে দুটো ভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে যে মেন মেমারি। তো মেন মেমারি যেটা হচ্ছে সেটা হচ্ছে কম্পিউটারের ওয়ার্ক এরিয়া, অর্থাৎ এখানেই কিন্তু কম্পিউটারের ওয়ার্কটা হয়। বেসিক্যালি যে কাজটা কম্পিউটার করে সেটা মেন মেমারিতে সমস্ত কাজগুলো স্টোর থাকে। বেসিক্যালি একটা কম্পিউটার প্রোগ্রামকে স্টোর করে রাখে, অর্থাৎ একটা প্রোগ্রাম যেটা আমরা রান করব, অর্থাৎ যার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় টাস্ক আমরা করব, সেই প্রোগ্রামটাকে রাখবো কোথায়? সেই প্রোগ্রামটাকে রাখার জন্য, সেটাকে রান করার জন্য কিন্তু একটা স্পেস দরকার হচ্ছে। তার মানে বেসিক্যালি সেই প্রোগ্রামটাকে আমাকে স্টোর করে রাখতে হবে। যেমন ধরা যাক, আমি একটু আগে একটা ছবি দেখাচ্ছিলাম যে আমরা যদি কোনো একটা এসে লিখতে চাই বা কোনো একটা প্রজেক্ট যদি লিখতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে আমার একটা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম দরকার, বা একটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম দরকার। এবং এই প্রোগ্রামের সাহায্যে একটা এসে লিখে অথবা কোনো একটা প্রজেক্ট লিখে তাকে আমাকে কম্পিউটারে স্টোর করে রাখতে হবে, যাতে করে আমার প্রয়োজন মতো যে কোনো সময়তেই আমি তাকে অ্যাক্সেস করতে পারি। এবং সেই এসেটা বা সেই প্রজেক্টটা কোথায় রাখা হয়? কম্পিউটারের মেন মেমারিতে রাখা হয়। কিন্তু এই যে মেন মেমারি ইজ কমনলি নোন অ্যাজ র্যান্ডম অ্যাক্সেস মেমারি অর র্যাম। র্যান্ডম অ্যাক্সেস মেমারি, তাকে র্যান্ডমলি অ্যাক্সেস করা যায়, এই জন্য নামটা দেওয়া হয়েছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমারি। It is called this because the CPU is able to quickly access data stored at any random location in RAM, অর্থাৎ র্যামের যে লোকেশন যেটা আছে সেখান থেকে সিপিইউ যে কোনো সময়তে ডাটাটাকে অ্যাক্সেস করতে পারে, সেটাকে প্রয়োজন মতো। এই যে আমি যে বললাম যে আমি যখন এসে লিখছি, তাহলে আমি আমার প্রয়োজন মতো একটা ওয়ার্ডের সাইজ বড় করতে পারি, ছোট করতে পারি। আমার প্রজেক্ট যেটা আছে সেই প্রজেক্টটা আমরা যদি ফিগার যদি দিই, সেই ফিগারের যে লিখব, ফিগার যে নেমটা, সেই নেমটা বিভিন্ন কালারে আমি লিখতে পারি। এই যে কাজগুলো যখন করব, তখন কি হবে? সিপিইউটা যে কোনো সময়তে ডাটা অ্যাক্সেস করবে, এবং ডাটাটা অ্যাক্সেস করবে কোথা থেকে? না, র্যাম থেকে অ্যাক্সেস করবে। তো র্যাম যেটা হচ্ছে সেটা হচ্ছে ভোলাটাইল টাইপ অফ মেমারি। ভোলাটাইল মানে হচ্ছে যেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা প্রোগ্রাম রান করছি, তখন টেম্পোরারিলি একটা জায়গায় সেই ডাটাটা স্টোর থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে ভোলাটাইল। হোয়েন দ্য কম্পিউটার ইজ টার্নড অফ, দ্য কম্পোনেন্টস অফ র্যাম আর ইরেজড, অর্থাৎ র্যামে টেম্পোরারিলি যে ডাটাটা ছিল সেই ডাটাটা ইরেজ হয়ে যাবে, সেটা কিন্তু থাকবে না। তাহলে র্যাম কখন প্রয়োজন হচ্ছে? আমি যখন কোনো একটা পার্টিকুলার কাজ করছি, টেম্পোরারিলি ডাটাটা যে মেমারিতে স্টোর থাকে সেইটাকে বলা হয় র্যাম। কম্পিউটার বা স্মার্টফোন আমরা যদি অফ যদি করে দিই এবং সেই ডাটাটাকে আমরা যদি সেভ যদি না করি, সেভ না করলে সেটা প্রথমে র্যামে স্টোর থাকবে, এবং সেভ না করলে যদি স্মার্টফোন বা কম্পিউটার বন্ধ করে দেওয়া হয়, তাহলে সেই ডাটাটা আর থাকবে না। তাহলে এটা হচ্ছে ভোলাটাইল মেমারি বা র্যামের উদাহরণ। এখানে একটা র্যামের ছবি দেখানো হয়েছে। র্যামের ছবিটা ঠিক এরকমের দেখতে হয়। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসেস। তাহলে সেকেন্ডারি স্টোরেজ কি? সেকেন্ডারি স্টোরেজ হচ্ছে ইজ এ টাইপ অফ মেমারি দ্যাট ক্যান হোল্ড ডেটা ফর লং পিরিয়ডস অফ টাইম। অর্থাৎ আমি একটা এসে লিখলাম বা প্রজেক্ট করলাম, সেই প্রজেক্ট বা এসেটাকে আমাকে পার্মানেন্টলি কম্পিউটারে রেখে দিতে হবে, যাতে আমি ভবিষ্যতে সেটা পড়তে পারি বা সেটাকে আমার প্রয়োজন মতো এডিট করতে পারি। তখন কিন্তু আমার একটা পার্মানেন্ট স্টোরেজের প্রয়োজন হচ্ছে, এবং সেটাকে আমরা বলছি সেকেন্ডারি স্টোরেজ। Programs are normally stored in secondary memory and loaded into main memory as needed. তার মানে যেটা হচ্ছে যে এই যে ধরা যাক ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এগুলো কিন্তু পার্মানেন্টলি স্টোর করা থাকে, কারণ এই দুটো প্রোগ্রাম থাকলে তবেই তো আমি একটা এসে লিখতে পারবো বা একটা আমি প্রজেক্ট বানাতে পারবো। তাহলে এই ধরনের প্রোগ্রাম বা এই ধরনের সফটওয়্যারগুলো কি করা থাকে? না, সেকেন্ডারি মেমোরিতে পার্মানেন্টলি সেভ করা থাকে, এবং যখন প্রয়োজন আমরা সেটাকে সিপিইউ সেই প্রোগ্রামটাকে অ্যাক্সেস করে। এবং শুধু তাই না, ইম্পর্টেন্ট ডাটা, যেমন ধরা যাক আমার প্রয়োজনীয় সমস্ত রকমের ডকুমেন্ট, এবং যারা বিজনেসে আছে তাদের যে পেরোল ডেটা,
অর্থাৎ যারা যে অর্গানাইজেশনে রয়েছে তাদের নিজেদের নেসেসারি যে ডেটা যেটা, সেই ডাটাটা পার্মানেন্টলি যেখানে স্টোর করা থাকে সেটা হচ্ছে কি সেকেন্ডারি স্টোরেজ। অর্থাৎ ডাটাকে দুভাবে স্টোর করা যায়, একটা হচ্ছে টেম্পোরারি স্টোর করা যায়, যেটা কম্পিউটার বা স্মার্টফোন বন্ধ করলে চলে যাবে, সেটা র্যামে গিয়ে স্টোর থাকে। এবং ধরা যাক আমি আমার স্মার্টফোনে অনেকগুলো ছবি তুলেছি, এই ছবিগুলো আমি সেভ করে রেখেছি একটা নির্দিষ্ট জায়গায়, যে ছবিগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ধরা যাক আমি আমার অ্যাডমিট কার্ড, আমার মার্কশিটের ছবি তুলে রাখলাম, এবং এটাকে আমি পার্মানেন্টলি আমার স্মার্টফোনের একটা পার্টিকুলার ডেস্টিনেশনে সেভ করে রাখলাম, তাহলে সেটা সেকেন্ডারি স্টোরেজে গিয়ে সেভ থাকবে। তাহলে এই হচ্ছে একটা পার্মানেন্ট স্টোরেজ বা সেকেন্ডারি স্টোরেজের কনসেপ্ট। দ্য মোস্ট কমন টাইপ অফ সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস ইজ দ্য ডিস্ক ড্রাইভ। অর্থাৎ যেখানে এটা স্টোর থাকে সেটাকে ডিস্ক ড্রাইভ বলা হয়। A traditional disk drive stores data by magnetically encoding it onto a spinning circular disk. অর্থাৎ এই যে ডাটা যেটা রেকর্ডেড হয় সেটা ভায়া এই ম্যাগনেটিক এনকোডিং প্রসেসের মাধ্যমে হয়। এটা আমরা যখন সলিড স্টেট ফিজিক্সে ম্যাগনেটিজম চ্যাপ্টারে যখন পড়ব তখন এই বিষয়টা সম্বন্ধে আমরা আরও ডিটেলস ডিসকাশন করব। কিন্তু বেসিক্যালি আমরা জেনে রাখি যে আমাদের ট্র্যাডিশনাল যে হার্ড ডিস্ক ড্রাইভ যেটাকে আমরা বলে থাকি কমন টার্মে, সেখানে এই যে ডাটা রেকর্ডিং যেটা হচ্ছে সেটাকে ম্যাগনেটিক এনকোডিং বলা হয়। আরেক ধরনের ড্রাইভ থাকে যাকে সলিড স্টেট ড্রাইভ বলে। এটা বর্তমানে আধুনিক যুগে যে নতুন যে ল্যাপটপগুলো তৈরি করা হচ্ছে সেই ল্যাপটপে একটা পার্টিকুলার ড্রাইভ ইউজ করা হয়, এই ড্রাইভটার নাম হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। এই সলিড স্টেট ড্রাইভ হ্যাজ নো মুভিং পার্টস অ্যান্ড অপারেটস ফাস্টার দ্যান দ্য ট্র্যাডিশনাল ডিস্ক ড্রাইভ। অর্থাৎ একটা ট্র্যাডিশনাল ডিস্ক ড্রাইভের থেকে একটা সলিড স্টেট ডিস্ক ড্রাইভ অনেক ফাস্ট কাজ করতে পারে। তো যাই হোক না কেন, এই সলিড স্টেট ড্রাইভ বা ট্র্যাডিশনাল ড্রাইভ এগুলো হচ্ছে স্টোরেজ ডিভাইস। অর্থাৎ এই স্টোরেজ ডিভাইস সিপিইউর সঙ্গে কানেকশন করে আমাদের কম্পিউটারের যে বিভিন্ন ধরনের টাস্ক যেগুলো রয়েছে সেই টাস্কগুলো পারফর্ম করে। এছাড়াও কিছু স্টোরেজ ডিভাইস রয়েছে যেগুলো আমরা কম্পিউটার থেকে কোনো ডাটা কপি করার জন্য বা কম্পিউটারে কোনো ডাটা ট্রান্সফার করার জন্য ব্যবহার করে থাকি। তার মধ্যে সবথেকে প্রচলিত একটা ড্রাইভ হচ্ছে ইউএসবি ড্রাইভ। এই ইউএসবি ড্রাইভ আশা করি আমরা অনেকে দেখেছি। ইউএসবি ড্রাইভকে অনেক সময় আমরা কমন টার্ম একটা ইউজ করি পেন ড্রাইভ বলে থাকি। তো এই ইউএসবি ড্রাইভ বা পেন ড্রাইভ আমরা কম্পিউটারে একটা পার্টিকুলার পোর্ট রয়েছে, ইউএসবি পোর্ট একে বলা হয়। এই ইউএসবি পোর্টে একে ইনসার্ট করে আমরা কোনো ডাটা কপি করতে পারি, অর্থাৎ কম্পিউটারে কিছু দিতে পারি বা কম্পিউটার থেকে কিছু নিতেও পারি। তো এই ধরনের যে ইউএসবি ড্রাইভকে অনেক সময় ফ্ল্যাশ মেমোরি, এই ফ্ল্যাশ মেমোরি এই টার্মটাও অনেক সময় ইউজ করা হয়ে থাকে। এছাড়াও কিছু অপটিক্যাল ডিভাইস রয়েছে যেমন কি সিডি, কম্প্যাক্ট ডিস্ক। কম্প্যাক্ট ডিস্ক আগে প্রচুর ব্যবহার হতো, বা ডিভিডি। এগুলো হচ্ছে অপটিক্যাল ডিভাইস, এবং এক্ষেত্রে যে ডাটা রেকর্ডিং যেটা হচ্ছে এটা কিন্তু ম্যাগনেটিক প্রসেসে হয় না। এই প্রসেস যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা অপটিক্যাল প্রসেস, এবং একটা ডিস্ক সারফেসের উপরে অনেকগুলো ছোট ছোট পিটস বা ডটের আকারে ডাটা এনকোড করা হয়, এবং কোনো একটা লেজার দিয়ে আমরা যখন ডাটাটাকে যখন রিড করি, অর্থাৎ কম্পিউটার যখন সিডি থেকে ডাটাটা যখন রিড করছে তখন কোনো একটা লেজার ইউজ করা হয়। এই লেজারের সাহায্যে এই ছোটো ছোটো পিট বা ডটকে সে ডিটেক্ট করতে পারে, এবং ডিটেক্ট করে সেই কী ডাটা তার মধ্যে রয়েছে সেই ডাটাটাকে এনকোড করতে পারে বা ডিকোড করতে পারে। তাহলে এই অপটিক্যাল ডিস্ক ড্রাইভ হচ্ছে সিডি বা ডিভিডি, যেটাও কিন্তু অনেক লার্জ অ্যামাউন্ট অফ ডাটা স্টোর করে রাখতে পারে। তাহলে এখন আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের স্টোরেজ ডিভাইস, অর্থাৎ ডাটা স্টোর করে রাখতে এই ধরনের ডিভাইসের প্রয়োজন রয়েছে। আর ডিভাইস কি রয়েছে? ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইসের মানে হচ্ছে ইনপুট ইজ এনি ডেটা দ্য কম্পিউটার কালেক্ট ফ্রম পিপল অ্যান্ড ফ্রম আদার ডিভাইস। অর্থাৎ একটা কম্পিউটারে আমাকে তো কিছু ইনস্ট্রাকশন দিতে হবে, আমি যদি ইনস্ট্রাকশন যদি না দিই তাহলে কম্পিউটারে কোনো কাজ করতে পারবে না। তাহলে ইনস্ট্রাকশানটা দেবো কীভাবে? ইনস্ট্রাকশানটা দেওয়ার জন্য একটা ডিভাইস প্রয়োজন, যেটাকে আমরা ইনপুট ডিভাইস বলছি। ধরা যাক আমি বললাম যে আমি একটা এসে লিখব, আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের সাহায্যে একটা এসে লিখতে চাইছি। তার জন্য আমার কি প্রয়োজন হবে? কিবোর্ড প্রয়োজন হবে, কারণ কিবোর্ড না থাকলে আমি তো কিছু টাইপ করতে পারবো না। যেমন কি আমাদের স্মার্টফোনে যে কিবোর্ড যেটা থাকে সেটা টাচ স্ক্রিনের মধ্যে থাকে, বাট সেটা কিন্তু একটা কিবোর্ড। সেই কিবোর্ডের সাহায্যে আমরা
কোনো একটা কিছু টাইপ করতে পারি, আমরা হোয়াটসঅ্যাপ করতে পারি, আমরা ফেসবুক করতে পারি, কিন্তু এর জন্য কম্পিউটারকে বা স্মার্টফোনকে কিছু ইনস্ট্রাকশন দিতে গেলে যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হচ্ছে কিবোর্ড। কম্পিউটার বা ল্যাপটপে মাউস থাকে, এছাড়া কি থাকে, যে স্ক্যানার থাকে। স্ক্যানার যেমন কি আমরা মোবাইল ক্যামেরার সাহায্যে কোনো কিছু স্ক্যান করতে পারি, এবং মোবাইল ক্যামেরা ছাড়াও স্ক্যানার বলে আলাদা একটা ডিভাইসও পাওয়া যায়, যেটা ডেস্কটপের সঙ্গে সেট আপ করা থাকে। এটা আমরা অফিস বা কলেজে আমরা দেখে থাকি। এছাড়া কি থাকে, মাইক্রোফোন থাকে, ডিজিটাল ক্যামেরা থাকে। তাহলে এই সমস্ত ডিভাইস দিয়ে আমরা বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে কম্পিউটারকে আমরা কিছু ইনস্ট্রাকশন দিই, অর্থাৎ কম্পিউটারকে কিছু ইনস্ট্রাকশন দিতে গেলে কিছু ডিভাইসের প্রয়োজন হয়, যেগুলোকে আমরা ইনপুট ডিভাইস বলে থাকি। আর কি থাকে, আউটপুট ডিভাইস থাকে। আউটপুট মানেটা কি, আউটপুট ইজ এনি ডেটা দ্য কম্পিউটার প্রডিউসেস ফর পিপল ফর আদার ডিভাইসেস। তার মানেটা কি, যেমন ধরা যাক একটা অর্গানাইজেশন রয়েছে, সেই অর্গানাইজেশনে একটা সেলস রিপোর্ট তৈরি করা হয়েছে। অর্থাৎ ধরা যাক যে একটা পার্টিকুলার অর্গানাইজেশন বা কোনো একটা কোম্পানি সারা বছরে কী কী সেল করেছে তার একটা রিপোর্ট বানালো। বা আমি হয়তো বললাম যে আমার প্রজেক্টের প্রয়োজনে আমি একটা মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সাহায্যে আমি একটা কিছু রিপোর্ট বানালাম। তাহলে এই যে আলটিমেটলি যে রিপোর্টটা প্রডিউস হলো, যে একটা এসে হতে পারে, বা এটা একটা পার্টিকুলার কোনো একটা প্রজেক্ট হতে পারে, বা আমি হয়তো কোনো একটা ড্রয়িং করে, কম্পিউটারে অনেক ড্রয়িং সফটওয়্যারও রয়েছে, তাহলে সেই কোনো একটা পার্টিকুলার ড্রয়িং সফটওয়্যারের সাহায্যে আমি একটা কোনো ছবি তৈরি করলাম আমার প্রজেক্টের প্রয়োজনে। অর্থাৎ আলটিমেটলি যেটা আমার কাজের জন্য আমি তৈরি করলাম, তার মানে সেটাই হচ্ছে আউটপুট। অর্থাৎ কিছু ইনপুট দিয়ে, কম্পিউটারকে কিছু সেট অফ ইনস্ট্রাকশন দিয়ে ফাইনালি আমি কিছু প্রডিউস করতে পারছি। কী প্রডিউস করতে পারছি, যেমন ছাত্রদের কাজের নিরিখে আমি যদি বলি, তাহলে ধরো যে একটা এসে তৈরি হলো, বা একটা পার্টিকুলার প্রজেক্ট তৈরি হলো, বা পার্টিকুলার একটা ড্রয়িং আমরা বানালাম, একটা ফিগার বানালাম। এই জিনিসগুলো তৈরি করা হলো মানে একটা পার্টিকুলার আউটপুট তৈরি হলো। যে আউটপুটটা যেটা তৈরি হলো সেটাকে আমি প্রিন্ট আউট নিতে পারি। আবার প্রিন্ট আউট না নিয়ে আমরা সেই ছবিটা হয়তো কোনো একটা পার্টিকুলার সফটওয়্যারের সাহায্যে, অর্থাৎ ইমেল করে বা হোয়াটসঅ্যাপ করে আমি হয়তো কাউকে পাঠালাম। অর্থাৎ এই যে যে জিনিসটা আলটিমেটলি কম্পিউটার থেকে বেরোলো সেটাই কিন্তু একটা কম্পিউটারের আউটপুট। এবং এই আউটপুটটা নেওয়ার জন্য কিছু ডিভাইস কিন্তু প্রয়োজন, যেমন কি ভিডিও ডিসপ্লে। আমি যদি বলি আউটপুটটা প্রিন্ট আউট না নিয়ে সেই যে ফরম্যাটে রয়েছে, অর্থাৎ আমি হয়তো একটা রিপোর্ট বানালাম যেটা ওয়ার্ড ফরম্যাটে রয়েছে, সেই ওয়ার্ড ফরম্যাটটা আমি হয়তো টিচারকে সাবমিট করলাম, তার জন্য ভিডিও ডিসপ্লের প্রয়োজন হবে, কারণ ডিসপ্লে না থাকলে সেই রিপোর্টটা আমি পড়তে পারবো না। তার মানে কি, ভিডিও ডিসপ্লে ইজ এ পার্ট অফ আউটপুট ডিভাইস। আবার আমি হয়তো বললাম যে আমি ডিসপ্লেতে পড়তে পারবো না, অসুবিধা আছে, সেটাকে প্রিন্ট করে দেখাতে হবে। তার মানে একটা প্রিন্টার কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে আমার এসেটাকে বা আমার প্রজেক্টটাকে প্রিন্ট আউট করা হলো, এবং সেইটাকে আমি হয়তো দেখছি। তার মানে কি, প্রিন্টারটাও কিন্তু ওয়ান পার্ট অফ দ্য আউটপুট ডিভাইস। এই ডিস্ক ড্রাইভগুলোও কিন্তু আউটপুট ডিভাইস বলা যেতে পারে। তার কারণটা কি, আমার যে আউটপুট যেটা রয়েছে, অর্থাৎ আমি যদি বলি এসে বা প্রজেক্ট, এগুলোকে কিন্তু ডিস্ক ড্রাইভের মধ্যে পার্মানেন্টলি স্টোর করে রাখা যায় এবং ভবিষ্যতে অ্যাক্সেস করা যায়। তাহলে এই ডিস্ক ড্রাইভটাও কিন্তু আউটপুটের কাজে ব্যবহার হয়। তাহলে সেই সেন্সে ডিস্ক ড্রাইভটাকেও কিন্তু আমরা ওয়ান টাইপ অফ আউটপুট ডিভাইস বলতে পারি। এইবারে আমরা আলোচনা করব যে সফটওয়্যার কাকে বলে। তো কম্পিউটারকে যদি কোনো ফাংশন যদি করতে হয়, সফটওয়্যার ইজ নট অপশনাল। মানে সফটওয়্যারটাকে আমরা অপশনাল বলতে পারি না, সফটওয়্যার ইজ দ্য মাস্ট। সফটওয়্যার ছাড়া কিন্তু কম্পিউটার চালানো যাবে না। কম্পিউটার যা কিছু করে, আমরা আমাদের প্রয়োজনীয় যে কাজ যা কিছু কম্পিউটারে করছি, সফটওয়্যার ছাড়া কিন্তু করা কোনোভাবেই সম্ভব নয়। তো এই ধরনের যে সফটওয়্যার যেগুলো রয়েছে, এই সফটওয়্যারকে দুভাবে ভাগ করা যায়। একটা কি, সিস্টেম সফটওয়্যার, এবং আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে এগুলো আমরা জেনে নিই যে সিস্টেম সফটওয়্যার কাকে বলে। দ্য প্রোগ্রামস দ্যাট কন্ট্রোল অ্যান্ড ম্যানেজ দ্য বেসিক অপারেশনস অফ এ কম্পিউটার আর জেনারেলি রেফার টু অ্যাজ সিস্টেম সফটওয়্যার। অর্থাৎ একটা কম্পিউটারের যে বেসিক অপারেশন যেগুলো থাকে, সেই বেসিক অপারেশনগুলো কন্ট্রোল করার জন্য যে সফটওয়্যারের প্রয়োজন হয় তাকে সিস্টেম সফটওয়্যার বলে।
এই সিস্টেম সফটওয়্যারগুলোকে আবার আরও কতগুলো ভাগে ভাগ করা যায়। একটা কি অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল সেট অফ প্রোগ্রামস অন এ কম্পিউটার। অপারেটিং সিস্টেম হচ্ছে একটা কম্পিউটারের ফান্ডামেন্টাল সেট অফ প্রোগ্রাম। অর্থাৎ কি না, এই অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটারটা খোলাই যাবে না। আমরা যখন কোনো একটা কম্পিউটার খুলি বা কোনো একটা স্মার্টফোন খুলি, এবং স্মার্টফোনের যে বেসিক অপারেশন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা অপারেটিং সিস্টেমের থ্রু দিয়েই হয়। তাহলে এই অপারেটিং সিস্টেম কি করে না, অপারেটিং সিস্টেম বেসিক্যালি সেই স্মার্টফোন বা কম্পিউটারের হার্ডওয়্যারকে তার নিজের মতন করে ম্যানেজ করে। অর্থাৎ একটা সিপিইউর সঙ্গে তার মেমারি কানেকশন করা থেকে শুরু করে সিপিইউর যে অপারেশন যেগুলো করা, সেগুলোকে সেভ করা এবং সেগুলো তার প্রয়োজন মতো অ্যাক্সেস করা, কোনো একটা পার্টিকুলার প্রোগ্রাম রান করা, সবগুলোই কিন্তু এই অপারেটিং সিস্টেমের সাহায্য নিয়েই হয়। অপারেটিং সিস্টেমের নাম কোনগুলো, যেমন আমরা হয়তো শুনেছি, যেমন উইন্ডোজ হচ্ছে একটা অপারেটিং সিস্টেমের উদাহরণ। উইন্ডোজ সব থেকে কমনলি ইউজ হয়। লিনাক্স হচ্ছে আরেকটা পাওয়ারফুল প্ল্যাটফর্ম, লিনাক্সটাও আমরা শিখব। তো উইন্ডোজ, লিনাক্স, ম্যাক এগুলো হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটারে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রোগ্রাম। আর স্মার্টফোনের ক্ষেত্রে আমরা যে অপারেটিং সিস্টেমটা যেটা ইউজ করি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড হচ্ছে একটা বহুল প্রচলিত স্মার্টফোনের অপারেটিং সিস্টেম। ইউটিলিটি প্রোগ্রাম মানে কি? ইউটিলিটি প্রোগ্রাম পারফর্মস এ স্পেশালাইজড টাস্ক দ্যাট এনহ্যান্সেস দ্য কম্পিউটারস অপারেশন। তার মানে হচ্ছে কি, যে একটা কম্পিউটারের অপারেশনটা এনহ্যান্স করার জন্য আমরা কিছু কিছু প্রোগ্রাম ব্যবহার করি। তার মধ্যে সবথেকে যেগুলোর মানে বেশি নাম করা যেতে পারে সেটা হচ্ছে ভাইরাস স্ক্যানার। অ্যান্টিভাইরাস সফটওয়্যার আমরা জানি, এটা স্মার্টফোনেও থাকে, ল্যাপটপেও থাকে। ফাইল কম্প্রেশন, অর্থাৎ একটা ফাইল যদি বড় হয়ে যায়, অর্থাৎ কিনা আমি যদি বললাম যে অনলাইনে একটা পরীক্ষা হচ্ছে, তোমরা আনসার স্ক্রিপ্টের ছবি তুলে একটা পিডিএফ বানাও এবং পিডিএফটার সাইজটা একটু ছোটো করে দাও, তাহলে ছোটো করার জন্য কিছু কিছু সফটওয়্যারের প্রয়োজন হয়, সেটাকে ফাইল কম্প্রেশন সফটওয়্যার বলে। তাহলে এগুলো হচ্ছে ইউটিলিটি প্রোগ্রাম, অর্থাৎ একটা কম্পিউটারের কোনো একটা স্পেশালাইজড টাস্ককে এনহ্যান্স করার জন্য, সেটাকে আরও ভালো করার জন্য এই ধরনের ইউটিলিটি প্রোগ্রামের প্রয়োজন হয়। আরেকটা কি থাকে না, সফটওয়্যার ডেভেলপমেন্ট টুলস আর দ্য প্রোগ্রামস দ্যাট প্রোগ্রামার্স ইউজড টু ক্রিয়েট, মডিফাই অ্যান্ড টেস্ট সফটওয়্যার। কিছু কিছু টুল রয়েছে যেগুলোকে সফটওয়্যার ডেভেলপমেন্ট টুল বলে। এগুলো বিশেষত যারা হচ্ছে প্রোগ্রামার তারা ইউজ করে। আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু এই ধরনের প্রোগ্রাম ততটা ইউজ করি না। অ্যাসেম্বলার্স, কম্পাইলার্স, ইন্টারপ্রেটার্স এগুলো হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট টুলের কিছু কিছু পার্ট। আরেকটা সফটওয়্যার থাকে, সেটাকে আমরা বলে থাকি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে আমরা সাধারণ মানুষেরা যারা স্মার্টফোন বা কম্পিউটারে এই ধরনের সফটওয়্যার সব থেকে বেশি ইউজ করি, এবং এগুলো হচ্ছে সব থেকে বহুল প্রচলিত সফটওয়্যার। এবং এই সফটওয়্যারগুলো রান করেই আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের যে বিভিন্ন টাস্ক যেগুলো রয়েছে সেই টাস্কগুলো কিন্তু আমরা পারফর্ম করি। যেমন আমরা প্রথমেই বলেছিলাম, যেমন ছাত্ররা যখন কোনো একটা এসে লিখতে চাইবে তারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করবে, বা প্রজেক্ট বানানোর জন্য তারা পাওয়ার পয়েন্ট ব্যবহার করবে। এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবং যেমন কি গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। ইমেল, জিমেল যেমন রয়েছে, ইয়াহুর যেমন রয়েছে, এগুলো হচ্ছে ইমেল করার জন্য কিছু প্রোগ্রাম। আবার যারা আমরা স্মার্টফোন ব্যবহার করি, সেই স্মার্টফোনে কতগুলো সফটওয়্যার রয়েছে, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এগুলো হচ্ছে সবগুলোই কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি। তাহলে এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ। তাহলে আমি আশা করছি এই লেকচারে আমরা কম্পিউটার ফান্ডামেন্টালসের যেগুলো মেন পার্ট, অর্থাৎ হার্ডওয়্যার, সফটওয়্যার এবং প্রোগ্রাম ব্যাপারটা কি, এগুলো সম্বন্ধে কিছু ধারণা দিতে পেরেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং এই লেকচারটা শোনার জন্য সকলকে অনেক ধন্যবাদ।